বন্ধু, আপনি কি জানেন বাংলা ব্যাকরণে আমরা যখন স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মোট 50টি বর্ণ রয়েছে বাংলা ভাষায় বন্ধুরা। তো এই বর্ণগুলোকে আমরা মাঝে মাঝে না অক্ষরও বলে থাকি। বলুন, অক্ষর বলে থাকি কিনা? বর্ণও বলি, আবার অক্ষরও বলি। ক, খ, হ্রস্ব উ, হ্রস্ব ই, এগুলোকে আমরা কখনো বর্ণ বলে আখ্যা দেই, আবার কখনো কখনো না অক্ষরও বলি। প্রিয় ভাই বোনেরা, কখন বর্ণ হবে আর কখন অক্ষর হবে, এ দুটির মাঝে মিল কি অমিল কি, পার্থক্য কোথায়, আমরা এই বিষয়টা একদম নিখুঁতভাবে আজকে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ভিডিও অনেক বেশি গুরুত্বপূর্ণ, শিশুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। যেসব ভাই বোনেরা সচেতন অভিভাবক হতে চান তাদের জন্য ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হবে, রেখে দিতে পারেন টাইম লাইনে, নেক্সট কাজে লাগতে পারে। তো বন্ধুরা, কথা নয়, মূল ভিডিওতে প্রবেশ করি। আসুন আমরা জানার চেষ্টা করি বর্ণ কী এবং অক্ষর কী। আমরা যদি স্বাভাবিকভাবে খেয়াল করি প্রিয় ভাই বোনেরা, স্বরবর্ণগুলো যেমন স্বর আ, স্বর অ, স্বর আ, হ্যাঁ, হ্রস্ব ই, দেখুন এই বর্ণগুলো উচ্চারণ কিন্তু হয় স্বাধীনভাবে, এদের সাথে অন্য কোনো বর্ণ এসে যুক্ত হয় না উচ্চারণের সময় ধ্বনিগতভাবে বন্ধুরা। তো এই এই ধ্বনিগুলো স্বরধ্বনি। তো এগুলো উচ্চারণের সময় অন্য কোনো বর্ণ এদের সাথে যুক্ত হয় না। কিন্তু আমি যদি ক উচ্চারণ করি প্রিয় ভাইয়েরা, দেখুন এর সাথে কিন্তু স্বর অ এসে যুক্ত হয়। স্বর অ সমান সমান, দেখুন আপনি উচ্চারণ করুন, ক, অ এসে যাচ্ছে, তাই না? আপনি এভাবে ঘ উচ্চারণ করুন, ঘ যোগ অ, দেখুন সবসময় কিন্তু অ অ ধ্বনিটা শেষে এসে যাচ্ছে, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণে কিন্তু বন্ধুরা এসে যাচ্ছে, ঠিক কিনা? প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণে, কিন্তু স্বরবর্ণগুলোতে কিন্তু কোনো বর্ণ এসে যাচ্ছে না। তাহলে কি হবে? তাহলে বন্ধুরা, এই স্বরবর্ণগুলো যেহেতু স্বাধীন, কারো সাথে সংযুক্ত হয়ে উচ্চারিত হচ্ছে না ধ্বনিগতভাবে, তাই এগুলো নির্ভেজালভাবে, ভেজাল মুক্তভাবে একদম এগুলো বর্ণ। এগুলো কি বন্ধুরা? বর্ণ, যার ইংরেজি হলো বন্ধুরা কি, লেটার। তাহলে বর্ণের ইংরেজি আমরা কি জানি? লেটার। লেটার অর্থ বর্ণ। আসুন আমরা বাংলা এবং ইংরেজি দুটোই শিখে ফেলতে পারবো এই আলোচনার মাধ্যমে। তাহলে বন্ধুরা, আমরা ব্যঞ্জন বর্ণতে কি দেখলাম? যে অ, অ সাউন্ডটা সবগুলোতে, আপনি যদি ট উচ্চারণ করেন সেখানেও থাকবে। আপনি দেখুন, আমরা বলতে পারেন যে অন্যটা দেন, যেমন দেখুন আপনি ট উচ্চারণ করবেন, তো সেখানেও দেখুন অ শেষে অ সাউন্ড এসে যাচ্ছে কিন্তু, ট ঠ। বন্ধুরা, এই ব্যঞ্জন ধ্বনিগুলোর ক্ষেত্রে সব বর্ণগুলোর শেষে অ ধ্বনি বা অস্বরধ্বনি এসে যাচ্ছে। যখন ব্যঞ্জন ধ্বনিগুলোর সঙ্গে এরকম অস্বরধ্বনি হয়, তখন এদের নিচে বা শেষে হল বা হস চিহ্ন যুক্ত করে লিখতে হয়। আর এই হল বা হস চিহ্নযুক্ত বর্ণগুলোকে তখন হলন্ত বা হসন্ত বর্ণ বলা হয়ে থাকে। দারুণ একটা পয়েন্ট শিখলাম কিন্তু, তাই না? তাহলে আমরা যদি এইভাবে স্বাধীনভাবে লিখি ক, খ, তাহলে এগুলো হসন্ত দেওয়া হয় এই কারণে বন্ধুরা। তো অনেক ব্যাকরণবিদেরা বন্ধুরা এই ব্যঞ্জন বর্ণগুলোকে কিন্তু বর্ণ বলতে নারাজ। বর্ণ বলতে নারাজ কেন? এরা তো স্বাধীন না, এদের সঙ্গে কি হচ্ছে? স্বর অ, স্বর অ বন্ধুরা, স্বর অ যুক্ত হয়ে হয়ে উচ্চারিত হচ্ছে। দেখুন ক, খ, অ আছে, তাই না? তাই এগুলোকে অনেক ব্যাকরণবিদেরা অক্ষর বলেছেন। কি বলেছেন? অক্ষর বলে মত দিয়েছেন বন্ধুরা। যেটা আমরা ইংলিশ ব্যাকরণে, ইংলিশ গ্রামারে সিলেবল বলি। কি বলি বন্ধুরা? সিলেবল। তাহলে আমরা এখানে দুটো কথায় এসে গেলাম, যে একটা হলো লেটার আর একটা হলো সিলেবল। দেখুন, ইংলিশে লেটার অর্থ বর্ণ, আর হলো যে সিলেবল। সিলেবল অর্থ কি বন্ধুরা? শব্দাংশ। শব্দাংশ, বা এটাকে বলা হচ্ছে অক্ষর, বা এটাকে বলা হচ্ছে কি বন্ধুরা? অক্ষর। তাহলে আমরা আসুন এবারে মূল পয়েন্টে কিন্তু চলে এসেছি বন্ধুরা। আমি এবারে দেখুন একটি শব্দ লিখব। যেমন দেখুন, আমি লিখলাম আমার। কি শব্দ লিখলাম বন্ধুরা? আমার। তাহলে আমি যদি এটাকে সিলেবল অনুযায়ী ভাগ করি, তাহলে দেখুন স্বর আ যোগ মার সমান আমার। এখানে বন্ধুরা বলে রাখি যে অক্ষর বা শব্দাংশ বা সিলেবলটা কি? সিলেবল হলো একটি শব্দের যতটুকু অংশ
নিঃশ্বাস বা দমের স্বল্পতম, একেবারে সব থেকে স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করা যায় সেটাকে বন্ধুরা সিলেবল বলে। যেমন আ মা, দুটা প্রয়াসে উচ্চারণ করা যায় এই শব্দটা। তাই এখানে দুটি খণ্ড অংশ বা শব্দ অংশ রয়েছে। এই প্রত্যেকটা শব্দ অংশ এক একটি সিলেবল, ইংলিশে বলা হয় সিলেবল, বাংলায় বলা হবে বন্ধুরা অক্ষর। বাংলায় কি বলা হবে? অক্ষর। এবার কি বুঝতে পেরেছেন? তাহলে এটাই হলো বন্ধুরা অক্ষর। অক্ষর কিন্তু কি বলবো যে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখুন যে এই স্বর আটা নিজে নিজেই কিন্তু একটা অক্ষর, যদিও এটা একটা বর্ণ। কেন? যে এ কিন্তু একটা স্বল্পতম প্রয়াসে শব্দ অংশ হয়ে গেছে, শব্দের অংশ হয়ে গেছে, শব্দের অংশ হয়ে গেছে বন্ধুরা। তাই এটা একটা পূর্ণ লেটার বা বর্ণ হওয়ার পরও এখানে কিন্তু লক্ষ্য করুন এটা কিন্তু অক্ষর, মানে সিলেবল, তাই না? আচ্ছা, এরপরে আমরা একটু উদাহরণ দেই ইংলিশের, যে একটি বর্ণ কিভাবে অক্ষর হতে পারে। যেমন দেখুন অ্যাব্রড, এই শব্দটা আমি লিখলাম। অ্যাব্রড মানে ঘরে বাইরে বা বিদেশে বোঝায়। একটি সিলেবল বন্ধুরা ব্রড, অ্যাব্রড। দেখুন অ্যাব্রড, ঠিক আছে? অ্যাব্রড, এখানে একটি বর্ণই একটি সিলেবলের কাজ করছে, যেটা কিনা শব্দাংশ বা অক্ষর বন্ধুরা। তাহলে আমরা দেখলাম যে অনেক ব্যাকরণবিদরা বাংলার যে ব্যঞ্জন বর্ণগুলো রয়েছে, ইংলিশেরও ব্যঞ্জন বর্ণগুলো তাই, কিন্তু বি উচ্চারণ করেন, ডি উচ্চারণ করেন, আপনি এফ উচ্চারণ করেন, দেখেন অন্য ভাওয়েল কিন্তু এসে যুক্ত হয়ে যাচ্ছে। কিন্তু বাংলা ব্যাকরণবিদরা দুই ভাগে এখানে বিভক্ত হয়েছেন, মতান্তর রয়েছে বন্ধুরা, যে আপনার ব্যঞ্জন বর্ণগুলোকে তারা অনেকে বদ্যাক্ষর বা বদ্ধ অক্ষরও বলেছেন, আবার এগুলোকে অনেকে বলেছেন যে এগুলো পূর্ণ বর্ণ, এগুলোকে বর্ণ বলে অভিমত করেছেন তারপর অনেকে, যদিও এর সাথে আরেকটি স্বর ও ভাওয়েল অ রয়েছে, তারপর অনেকে এটাকে পূর্ণ বর্ণ বলেছেন। কিন্তু আর এক গ্রুপ কিন্তু এই গকে পূর্ণবর্ণ বলেননি, এটাকে অক্ষর বলেছেন। অর্থাৎ ব্যাকরণবিদদের মধ্যে এখানে মতান্তর রয়েছেন যে এগুলোকে পূর্ণবর্ণ তারপরে বলা যাবে, যেহেতু এগুলো ব্যঞ্জন বর্ণ। হ্যাঁ, আর কি বলবো যে আরেক দল মতামত দিয়েছেন না, প্রত্যেকটি ব্যঞ্জন বর্ণই অক্ষর। এবার কি বুঝতে পেরেছেন? তাহলে বন্ধুরা আমরা এভাবে বলতে পারি যে স্বরবর্ণগুলো একদম ভেজালমুক্তভাবেই বর্ণ, আর ব্যঞ্জন বর্ণগুলোকে কোনো ব্যাকরণবিদ অক্ষর বলেছেন, আবার কেউ পূর্ণ বর্ণ বলে অভিমত দিতে চান। তাহলে বন্ধুরা আমরা কিন্তু যারা সাধারণ পাঠক রয়েছি, আমরা কি করব? আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে কি বর্ণ বলবো নাকি অক্ষর বলবো? বন্ধুরা আমরা যখন শব্দে ব্যবহার করব, আমরা শব্দাংশ ভেঙে সেটা বের করব। যেমন আমি এখানে একটা শব্দ লিখলাম বাগান, বাগান। আমরা এটাকে আমরা সিলেবল অনুযায়ী ভাগ করি, অর্থাৎ শব্দাংশ বের করি। শব্দাংশ বা অক্ষর বা সিলেবল কি? শব্দের যে অংশটুকু স্বল্পতম প্রয়াসে উচ্চারণ করা যায় সেটাই হলো সিলেবল বন্ধুরা। বা গান, অর্থাৎ ধাক্কা মেরে মেরে উচ্চারণ করবেন বা গান। তাহলে দুটো আমরা এখানে সিলেবল পাই বন্ধুরা। তাহলে এখানে এটা একটা অক্ষর যেটাকে আমরা সিলেবল বলি বন্ধুরা। ইংলিশে কিন্তু সিলেবল 4 প্রকার রয়েছে, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। আমরা সেই দিকে যদি এটাকে ফ্রেমিং করি, সেদিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে বন্ধুরা স্পষ্ট হয়ে যায় যে বর্ণ কী এবং অক্ষর কী। আমার মনে হয় ইংলিশ ব্যাকরণের এই সিলেবল জিনিসটার সাথে যদি আমরা অক্ষর জিনিসটাকে একটু ব্যালেন্স করি, তাহলে ইনশাল্লাহ পরিষ্কার হওয়া সম্ভব যে আসলে বর্ণ বা অক্ষর কী। তবে ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা বর্ণ বলতে পারি, কারণ আমরা জানি যে ব্যঞ্জন বর্ণ ভাওয়েলের সাহায্যে উচ্চারিত হতে পারে না। কিন্তু আমরা মোটামুটিভাবে অক্ষর তখনই সেটাকে আমরা রায় দিব যেটা কিনা শব্দে আমরা পাবো। যেমন ধরুন আমি একটা শব্দ লিখলাম আমাদের, তাহলে এখানে দেখুন একটা বর্ণ আ একটা অক্ষরের মর্যাদা লাভ করেছে, যদিও এটা একটা বর্ণ। একবার উচ্চারণ শব্দের মাঝে যখন যতটুকু যে অংশটুকু স্বল্পতম প্রয়াসে উচ্চারণ হয়, ওই অংশগুলোকে কি বলা হবে? সিলেবল, শব্দাংশ। মা দের, দেখুন 3টি অংশে উচ্চারণ করা যায়, 3টি খণ্ডে খণ্ডে উচ্চারণ। মা দের যোগ করলে হয় আমাদের, একবারে যদি উচ্চারণ করি। তাহলে বন্ধুরা এই প্রত্যেকটা খণ্ড অংশ এক একটি অক্ষর, এক একটি সিলেবল, এক একটি শব্দাংশ, সিলেবল। আশা করি বর্ণ এবং অক্ষর এ দুটির মাঝে মিল এবং অমিল আপনারা এবং পার্থক্য কী তা বুঝতে পেরেছেন। তাহলে আমরা মোটামুটিভাবে ভাওয়েলগুলোকে একেবারে ভেজালমুক্ত বর্ণ বলতে পারি, ব্যঞ্জন বর্ণগুলোকেও আমরা বর্ণ বলবো বা বলতে পারি, তবে কোনো ব্যাকরণবিদ সেগুলোকেও অক্ষর বলেছেন, ঠিক আছে? কিন্তু আমরা বর্ণ বা অক্ষর
সেটা আমরা শব্দে যখন ব্যবহার করব সেটা আমরা কি বলবো, প্রত্যেকটা অংশকে অক্ষর বলবো সিলেবল ভাগ করে করে, শব্দাংশ ভাগ করে করে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বর্ণ এবং সিলেবল কি বা সিলেবল থেকে যেটা অক্ষর বুঝালাম, বর্ণ বা অক্ষর কি, কখন অক্ষর বলবো কখন বর্ণ বলবো, আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন সেখানে আমার সার্থকতা। বন্ধুরা, ভিডিওটি শিক্ষণীয় হতে চলেছে এবং এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাইম লাইনে রেখে দিতে পারেন আমার ভিডিওটি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।